সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের সপ্তম অধ্যায়টি অনুশীলন করব। তো সপ্তম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে গুণিতক ও গুণনীয়ক। তো এই অধ্যায়ে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে ধারণা লাভ করব এবং গুণিতক এবং গুণনীয়ক ব্যবহার করে কিভাবে গসাগু লসাগু নির্ণয় করতে হয় সেই বিষয় সম্পর্কেও জানব। তো আজকে আমরা 85 পৃষ্ঠার যে অনুশীলনের অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা অনুশীলন করব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাগুলোর 3টি করে গুণিতক আমাদের লিখতে হবে। তো গুণিতক হলো মূলত কোন একটি সংখ্যাকে গুণ করে করে আমরা যে উত্তরগুলো পাই তাই হলো গুণিতক। তো খুব সহজে তোমরা গুণিতক কিভাবে লিখবে সেটি আমি এখন দেখাবো। 4-এর গুণিতক, তো 4-এর নামাতা তো আমরা সবাই জানি, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12। তার মানে এই 4, 8 এবং 12 হলো 4-এর গুণিতক। তো এখানে আমাদের বলা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তো আমরা সাজিয়ে নিতে পারি, এই যে ছোট থেকে আমরা বড় ক্রমে ক্রমে সাজিয়ে নিলাম, ছোট থেকে ধীরে ধীরে বড়, ধীরে ধীরে বড়। এবার 7-এর গুণিতক হলো 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21। তো 7, 14 এবং 21 হলো 7-এর গুণিতক। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে গুণ করে করেই তোমরা গুণিতকগুলো খুঁজে নিতে পারো। তো আমরা ছোট থেকে বড় একটু সাজিয়ে নিব। এই যে 7 থেকে 14 বড়, 14 থেকে 21 বড়। 11-এর গুণিতকগুলো হলো 11 × 1 = 11, 11 × 2 = 22, 3, 11, 33। তো 11, 22 এবং 33 হলো 11-এর গুণিতক। তো এই গুণিতকগুলোকে আমরা এবার ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। 14-এর গুণিতকগুলো আমরা এবার খুঁজে নিব। 14 × 1 = 14, 14 × 2 = 28, 3, 14, 42। অর্থাৎ 14, 28 এবং 42 হলো 14-এর গুণিতক। তো এই গুণিতকগুলোকে আমরা এখন ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু পড়ে নেব। এখানে বলা হচ্ছে নিচের সংখ্যার জোড়াগুলোর, এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, এই জন্য বলা হচ্ছে জোড়া। 3টি সাধারণ গুণিতক লেখে। তো এই দুটি সংখ্যার আমাদের 3টি করে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। খেয়াল করো, এই যে সাধারণ মানে হলো মিল, অর্থাৎ আমাদের এমন গুণিতক বের করতে হবে যে গুণিতকটি দুজনের মধ্যেই রয়েছে, অর্থাৎ 3-এর মধ্যেও আছে এবং 4-এর মধ্যেও আছে। সেই গুণিতকগুলোকে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এরপর আমরা লসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা 3 এবং 4-এর গুণিতকগুলো খুঁজে বের করার চেষ্টা করি। তো 3-এর গুণিতক লেখার জন্য প্রথমে আমাদের 3-এর নামাতা পড়তে হবে। এখানে আমি 3-এর গুণিতকগুলো লিখে নিয়েছি। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27, 3 × 10 = 30, 3 × 11 = 33, 3 × 12 = 36। তো কতটুকু পর্যন্ত লিখবে সেটি নির্ভর করবে তোমার মিলানোর উপর। যেমন এখানে আমি 36 পর্যন্ত লিখেছি। তো 4-এর গুণিতকগুলো হলো 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 4 × 10 = 40। তো এই দুটি সংখ্যার গুণিতকের মধ্যে আমি কিছু মিল পাচ্ছি। যেমন 12 3-এর মধ্যেও রয়েছে, আবার 12 কিন্তু 4-এরও গুণিতক। একইভাবে 24 3-এর গুণিতক, আবার 24 4-এর গুণিতক। 36 3-এর গুণিতক, আবার 36 4-এর গুণিতক। তার মানে এই 12, 24 এবং 36 কিন্তু 3 এবং 4 দুটি সংখ্যারই গুণিতক। তো আমরা 3টি এমন গুণিতক খুঁজে বের করব যে সংখ্যাগুলো, অর্থাৎ যে গুণিতকগুলো দুটি সংখ্যার মধ্যেই আছে। তো এমন 3টি গুণিতক হলো 12, 24 এবং 36। এবার আমাদের লসাগু নির্ণয়ের পালা। তো দুটি সংখ্যার গুণিতকের মধ্যে, মিল গুণিতকের মধ্যে শুধুমাত্র গুণিতক হলে হবে না, মিল গুণিতক হতে হবে। যেমন 12 কিন্তু
তিনেরও গুণিতক আবার চারেরও গুণিতক। তো এই মিল গুণিতকগুলোর মধ্য হতে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো লসাগু। তো তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হলো 12, তার মানে 3 এবং 4-এর লসাগু হলো 12। তো এভাবে তোমরা গুণিতক নির্ণয় করে সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতকটি লসাগু হিসেবে যাচাই করে নিতে পারো। এবার আমরা 2 নম্বরে 4 এবং 9-এর অঙ্কটি করব। তো 4-এর গুণিতকগুলো আমরা এবার লিখে নেব। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। 4 10-এ 40-এর পর তোমরা যদি নামাতা না জানো সেক্ষেত্রে তোমরা 4 যোগ করে করে কিন্তু হিসেবটি পরিপূর্ণ করতে পারো। তার মানে 4 11 44, কিন্তু আমরা যদি নামাতা না জানি সেক্ষেত্রে বারে বারে আমরা 4 যোগ করতে পারি। 4-এর সাথে 4 40-এর সাথে 4 যোগ করে 44, 44-এর সাথে 4 যোগ করে 48, 48-এর সাথে 4 যোগ করে 52, 52-এর সাথে 4 যোগ করে 56। এভাবে 4 যোগ করে করেও কিন্তু তোমরা গুণিতকগুলো নির্ণয় করে নিতে পারো এবং গুণিতক ততক্ষণ পর্যন্ত নির্ণয় করব যতক্ষণ না আমি 3টি মিল সংখ্যা পাচ্ছি। এবার আমি 9-এর গুণিতক লিখে নিলাম। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10-এ 90। খেয়াল করে দেখো এখানে মিল পেলাম 36, 36 এবং 36-এ মিল, আবার 72 এবং 72-এ মিল। আবার এখানে কিন্তু আর কোনো মিল সংখ্যা নেই। আবার আমি এখানে আরও লিখলাম 90-এর সাথে 9 যোগ করে লিখলাম 99, 99-এর সাথে 9 যোগ করে লিখলাম 108। এই 108-এর সাথে কিন্তু 4-এর গুণিতক 108 মিলে গেল। তাহলে আমি 3টি সাধারণ গুণিতক পেলাম 36, 72 এবং 108। এই 3টি গুণিতক কিন্তু 4 এবং 9-এর গুণিতকের মধ্যে রয়েছে। এবার লসাগু হবে সবচেয়ে ছোট গুণিতক। তো সবচেয়ে ছোট গুণিতক হলো 36, তার মানে লসাগু হলো 36। তো এইভাবে তোমরা গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করতে পারো। এবারে আমাদের পরের সংখ্যাটি হলো 3 এবং 9। তো আমরা 3-এর গুণিতকগুলো নির্ণয় করে নিব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27। এভাবে 9-এর গুণিতক আমি লিখে নিলাম। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। তো এখানে আমি মিল গুণিতক পেলাম 9 এবং 18, এরপরে 27। তো 3টি আমি মিল পেলাম 9 18 27। তাহলে লসাগু হবে 9, কারণ সবচেয়ে ছোট গুণিতকটি হলো 9, অর্থাৎ আমরা বুঝলাম সবচেয়ে ছোট গুণিতকটি হলো লসাগু। এবার আমরা 4 নম্বর অঙ্কটি দেখব, 5 এবং 8। 5-এর গুণিতক লিখে নিলাম 120 পর্যন্ত। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40। এভাবে তোমরা নামাতা পড়ে পড়েও লিখতে পারো, কিংবা 5 যোগ করে করেও কিন্তু আমরা গুণিতকগুলো নির্ণয় করতে পারি। যেমন 80-এর সাথে 5 যোগ করে 85, 85-এর সাথে 5 যোগ করে 90, 90-এর সাথে 5 যোগ করে 95। তো এভাবে তোমরা অসংখ্য গুণিতক নির্ণয় করতে পারো। এবার আমরা 8-এর গুণিতক নির্ণয় করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40। এভাবে তোমরা 40-এর সাথে আবার 8 যোগ করলে 48, 48-এর সাথে 8 যোগ করে 56, 56-এর সাথে 8 যোগ করে 64। তো এভাবে বারে বারে 8 যোগ করে করেও কিন্তু আমরা অসংখ্য 8-এর গুণিতক নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে মিল 3টি গুণিতক পেলাম 40, 40, এই 80-এর সাথে এই 80, 120-এর সাথে এই 120। তো মিল সংখ্যাগুলো আমি লাল রং দিয়ে গোল করে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এই গোলগুলো কিন্তু তোমরা স্কুলে কিংবা পরীক্ষার খাতায় করবে না, তোমরা যাতে সহজে বুঝতে পারো এই জন্য আমি লাল কালি দিয়ে এই সংখ্যাগুলো গোল করে নিলাম, যে আমি 3টি সংখ্যা এখানে মিল পেলাম। একটি হলো 40, একটি হলো 80 এবং অন্যটি হলো 120।
তো আমরা জানি লসাগু হবে সবচেয়ে ছোট গুণিতক, এখানে সবচেয়ে ছোট গুণিতক হলো 40, তার মানে 5 এবং 8-এর লসাগু হলো 40। তাহলে আমরা বুঝলাম গুণিতক নির্ণয় করেও কিন্তু লসাগু নির্ণয় করা যায়। 3 নম্বরে আমরা এবার গুণনীয়ক নির্ণয় করব। এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। এতক্ষণ আমরা গুণিতক সম্পর্কে জেনেছি, এবার আমরা গুণনীয়ক সম্পর্কে জানব। একটি কথা বলে রাখি, গুণিতক হলো গুণের সাথে সম্পর্কিত, আবার গুণনীয়ক হলো ভাগের সাথে সম্পর্কিত। তার মানে গুণ করে করে আমরা গুণিতক পাই, ভাগ করে করে আমরা গুণনীয়ক পাবো। তো এখন আমি তোমাদের কিভাবে তোমরা গুণনীয়ক বের করবে সেই বিষয়টি সম্পর্কে বলবো। আমাদের প্রথম সংখ্যাটি হলো 9। তো 9 সংখ্যাটির গুণনীয়ক নির্ণয়ের জন্য প্রথমেই আমাদের একটি কাজ করতে হবে, সেটি হলো 9 সংখ্যাটিকে আমাদের ভাঙাতে হবে। ভাঙানোর মানে হলো 9 সংখ্যাটির ভিতরে কি কি সংখ্যা আছে সেটি খুঁজে বের করতে হবে। তো 9কে আমরা ভাঙাচ্ছি এইভাবে, অর্থাৎ 3 দিয়ে যদি 9কে ভাগ করি, 3 3 9। তার মানে হলো 9কে আমরা কিভাবে গুণ আকারে এভাবে লিখতে পারি, 9কে 9 লিখতে পারি, আবার 3 দিয়েও লিখতে পারি, 3 3 9। তো এভাবে তোমরা সাজিয়ে লিখে নিতে হবে যে 9কে আমরা লিখতে পারি 9 একে 9। 2 দ্বারা কিন্তু 9 বিভাজ্য নয়, কিন্তু 3 দ্বারা 9 বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে 9কে ভাগ করা যায়। কিভাবে? 3 3 9। তো কি কি সংখ্যা দ্বারা 9 বিভাজ্য, তার মানে হলো কোন কোন সংখ্যা দিয়ে 9কে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমাদের এখানে খুঁজে বের করতে হবে। তো আমি একটা পেলাম 1, আরেকটি পেলাম 3, অর্থাৎ 1 দিয়েও 9কে ভাগ করা যায়, 3 দিয়েও 9কে ভাগ করা যায়। তাহলে 9-এর গুণনীয়ক হবে 1, 3 এবং 9 নিজে। 9কে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে 9-এর গুণনীয়কগুলো হলো 1, 3 এবং 9। এখানে তুমি যে যে সংখ্যাগুলো পাবে সেগুলো হলো 9-এর গুণনীয়ক। তো এই বিষয়টি তৈরি করতে পারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা পরবর্তী সংখ্যা 12-এর গুণনীয়ক নির্ণয় করব। প্রথমে আমরা 12কে ভাঙাইয়ে নিব। ভাঙানোর মানে হলো 12-এর ভিতরে কি কি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা আছে সেটি খুঁজে বের করা। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6। এর মানে হলো 12-র মধ্যে 2 আছে, 6 আছে, 3 আছে, অর্থাৎ 12 2, 3 এবং 6 দ্বারা ভাগ করা যায়। তো আমরা একটু সাজিয়ে লিখব, 12 একে 12। 2 দিয়ে হিসাব করলে 6 দুগুণে 12। 3 দিয়ে হিসাব করলে 3 4 12। তো এই বিষয়টি সাজানোর জন্যই কিন্তু আমরা এই ছকটি তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা কি কি সংখ্যা পেলাম? 12-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা থাকবে সকল সংখ্যাগুলোই হলো 12-এর গুণনীয়ক। এর পরবর্তী সংখ্যাটি হলো 24। এবার আমরা 24-এর গুণনীয়ক নির্ণয় করব। প্রথমে আমরা 24কে ভেঙে নিলাম, 2 12 24, 2 6 12, 2 3 6। তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পাচ্ছি? প্রথমে 24 একে 24, 2 দিয়ে হিসাব করলে 12 দুগুণে 24, 3 দিয়ে হিসাব করলে 3 8 24, 4 দিয়ে হিসাব করলে 4 6 24। এরপরে কোনো সংখ্যা দ্বারা কিন্তু 24 ভাগ করা যায় না, যেমন 5কে দিয়ে 24কে ভাগ করা যায় না। 6 দিয়ে কিন্তু আমরা এখানে দিয়েছি, আবার 7কে দিয়েও কিন্তু 24কে ভাগ করা যায় না, 9কে দিয়েও 24কে ভাগ করা যায় না, সেহেতু আমরা এখানে আর কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে 24-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6, 8, 12 এবং 24। এভাবে তোমরা গুণনীয়কগুলো খুঁজে বের করতে পারো। সর্বশেষ সংখ্যাটি হলো 30। প্রথমে আমরা 30কে একটু ভাঙিয়ে নিব। 2 দ্বারা ভাগ করলে 2 15 30,
3 দিয়ে ভাগ করলে 3 5 15। এবার আমরা গুণ আকারে লেখার চেষ্টা করি। 30 একে 30, 2 দিয়ে হিসেব করলে 2 15 30, অর্থাৎ 15 দুগুণে 30, 3 10 30। যেহেতু এখানে আমরা 3 আছে, এখানে কিন্তু কোনো 4 নেই, তো সেহেতু আমি 4 দ্বারা চেষ্টা করব না। তো 5 দিয়ে যদি চেষ্টা করি 5 6 30, 7 কিন্তু এখানে নেই, সেহেতু 7 দ্বারা ভাগ যাবে না। 8ও নেই, 9, এই সংখ্যাগুলো দ্বারা আর ভাগ করা সম্ভব নয়। সুতরাং 30-এর গুণনীয়ক হবে 1 2 3 5 6 10 15 এবং 30। তো এই গুণ লেখাগুলো থেকে তোমরা কিন্তু গুণনীয়ক খুঁজে নিতে পারো। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বরে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক মানে হলো এই যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে এখানে, এই সংখ্যাগুলোর প্রথমে আমরা গুণনীয়ক নির্ণয় করে নিব, সেই গুণনীয়ক থেকে আমরা আবার সাধারণ গুণনীয়ক নির্ণয় করব। সাধারণ মানে হলো মিল, সাধারণ মানে হলো মিল, অর্থাৎ কি কি মিল গুণনীয়ক তাদের মধ্যে রয়েছে, এবং সেই মিল গুণনীয়ক থেকে আমরা আবার গসাগু নির্ণয় করব। তো এখন আমরা গসাগু নির্ণয় শিখব। প্রথম সংখ্যাগুলো হলো 9 এবং 15। প্রথমেই আমরা 9 15-র গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করি। 9কে ভাঙিয়ে নিলাম 3 এবং 3, 3 3 9। প্রথমে গুণ আকারে লিখে নিব 9 একে 9, 3 3 9। তো 9-এর গুণনীয়ক পেলাম 1 3 এবং 9, এখানে আমরা সাজিয়ে নিলাম। 15-র মধ্যে আমরা সংখ্যা পেলাম 3 এবং 5। তো আমরা গুণ আকারে লিখে নিব 15 একে 15, 3 5 15। তো 15-র মধ্যে গুণনীয়ক পেলাম 1 3 এবং 5 এবং 15 নিজে। তো এই দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে মিল রয়েছে কি কি? মিল রয়েছে 1-এর মধ্যে এবং মিল রয়েছে 3-এর মধ্যে। তার মানে সাধারণ গুণনীয়ক হবে 1 এবং 3। তো সাধারণের অর্থ হলো দুটির মধ্যে মিল রয়েছে, তো মিল পাচ্ছি 1 আর 3। এখন গসাগু হবে এই যে মিল গুণনীয়ক আমি বের করলাম, মিল গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টি হলো গসাগু। তো এখানে বড় হলো 3, তাহলে গসাগু হবে 3। এবার 14 এবং 21-এর গুণনীয়ক নির্ণয় করে নিব। 7 দুগুণে 14, তাহলে আমরা যদি গুণ আকারে সাজাই 14 একে 14, 2 দ্বারা হিসেব করলে 7 দুগুণে 14। 14 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, 4 দ্বারা ভাগ যায় না, 5 দ্বারাও ভাগ যায় না, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বলে আমরা 14-এর গুণনীয়ক পেলাম 1 2 7 এবং 14। এখানে আমি সাজিয়ে লিখে নিলাম। আবার 21-কে যদি আমরা ভাগ করি বা ভাঙিয়ে নিই, এখানে আমরা পাচ্ছি 3 7 21। 3 7 21 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু 21-কে ভাগ করা যায় না। তাহলে একটু সাজিয়ে নেব 21 একে 21, 3 7 21। 21-কে কিন্তু 4 5 6 আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। তাহলে 21-এর গুণনীয়ক হবে 1 3 7 এবং 21। 1 3 7 21। তো 14 এবং 21-এর গুণনীয়কের মধ্যে মিল গুণনীয়ক হলো 1 এবং 7, এই দুটি সংখ্যার মধ্যে মিল রয়েছে। তো সাধারণ গুণনীয়ক আমি লিখে নিলাম 1 এবং 7। তো আমরা জানি গসাগু হবে বড় সংখ্যাটি, তো বড় সংখ্যাটি হলো 7, তাহলে গসাগু হলো 7। তো এভাবে তোমরা গুণনীয়ক নির্ণয় করে গসাগু নির্ণয় করতে পারো। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নটি হতো 24 এবং 40। তো 24-এর গুণনীয়কগুলো আমরা প্রথমে নির্ণয় করার জন্য 24-কে একটু ভাঙিয়ে নিব। 24 2 দ্বারা বিভাজ্য, 2 12 24, আবার 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 2 দ্বারা ভাগ করলে 2 3 6। তাহলে 24-এর মধ্যে আমি কি কি সংখ্যা পাচ্ছি? 24 একে 24, 2 দিয়ে হিসেব করলে 12 দুগুণে 24, 3 দিয়ে হিসেব করলে 3 8 24, 4 দিয়ে হিসেব করলে 4 6 24, 5 7 9, এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু 24 ভাগ করা যায় না। তার মানে 24-এর গুণনীয়ক হলো এই যে এখান থেকে আমরা সাজিয়ে নেব 1 2 3 4 6 8 12 এবং 24। এবার আমরা 40-এর গুণনীয়ক খুঁজে নিব।
40কে প্রথমে ভাঙিয়ে নিব, 2 দ্বারা ভাগ করলে 20 দুগুণে 40, আবার 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণে 20, আবার 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10। তাহলে এবার আমরা একটু সাজিয়ে নিব, 40 একে 40, 20 দুগুণে 40, 4 দিয়ে হিসেব করলে 4 10-এ 40। এখানে কিন্তু কোনো 3 নেই, এজন্য আমি 3 দ্বারা লিখিনি। আবার এখানে একটি 5 রয়েছে, অর্থাৎ 5 8-এ 40। এখানে কিন্তু কোনো 6 নেই, 7 নেই, এজন্য আমরা 6 7-এর কথা এখানে লিখব না। তার মানে 40-এর গুণনীয়ক হলো এই যে 1 2 4 5 8 10 20 এবং 40। তো এই গুণনীয়কগুলোর মধ্যে দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে মিল রয়েছে 1, মিল রয়েছে 2, মিল রয়েছে 4 এবং মিল রয়েছে 8। তো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 8। তার মানে গসাগু হবে সবচেয়ে বড়টি, অর্থাৎ গসাগু হলো 8। এর পরের দুটি সংখ্যা হলো 5 এবং 9। 5-এর গুণনীয়কগুলো হলো 5কে শুধুমাত্র 1 বা 5 দ্বারা বিভাজ্য, 5 একে 5। তো আমরা এখানে লিখে নিলাম 5 একে 5। 9কে 3 দ্বারা বিভাজ্য, 3 3-এ 9। তো আমি এখানে সাজিয়ে নিলাম 9 একে 9 এবং 3 3-এ 9। 5-এর গুণনীয়ক হবে 1 এবং 5, আবার 9-এর গুণনীয়ক হবে 1 3 এবং 9। এখানে সাজিয়ে নেওয়ার পর আমরা এখানে কিন্তু মিল পাচ্ছি শুধুমাত্র একটি সংখ্যা, সেটি হলো 1। তো এই দুটি সংখ্যার গুণনীয়কের মধ্যে শুধুমাত্র মিল সংখ্যাটি হলো 1, অর্থাৎ গসাগু হবে 1। যেহেতু এখানে অন্য কোনো মিল গুণনীয়ক আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে গসাগু হলো 1, অর্থাৎ 5 এবং 9-এর গসাগু হবে 1। এবার আমরা 5 নম্বরে আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে, লসাগু এবং গসাগু নির্ণয় করো। তো এখানে এই সংখ্যাগুলোর লসাগু গসাগু নির্ণয়ের জন্য আমি একটি নতুন নিয়ম তোমাদের দেখাবো। এতক্ষণ আমরা গুণিতক এবং গুণনীয়কের মাধ্যমে গসাগু লসাগু নির্ণয় করেছি। এখন আমরা অন্য একটি প্রক্রিয়ায় গসাগু লসাগু নির্ণয় করব। প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো 8 12 এবং 24। আমরা এখন লসাগু নির্ণয় করব, তবে এটি গুণিতক প্রক্রিয়ায় নয়, এটিকে বলা হয় ইউক্লিডীয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় প্রথমে তোমাকে চিন্তা করতে হবে এই তিনটি সংখ্যাকে কী দ্বারা ভাগ যায়। তো 2 দ্বারা আমি ভাগ করার চেষ্টা করি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আবার আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার এই সংখ্যাগুলোকে আমি 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 3 দিয়ে কিন্তু 2কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে এই 2কে আমি নিচে বসিয়ে নিলাম। 3 দ্বারা যদি হিসেব করি, 3 একে 3, 3 দুগুণে 6। এবার আমরা 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, 2 একে 2, এই 1কে নিচে বসিয়ে নিলাম, আবার 2 একে 2। তো এভাবে যতগুলো সংখ্যা তোমাদের দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করতে থাকবে। এভাবে শেষ পর্যন্ত যখন আসবে লসাগু নির্ণয়ের জন্য তোমাকে এ পাশে যতগুলো সংখ্যা দ্বারা তুমি ভাগ করেছো সেই সংখ্যাগুলোকে গুণ করে নিতে হবে। তাহলে আমরা ভাগ করেছি 2 2 3 2, এখানে আমি লিখে নিয়েছি 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে উত্তর হলো 24। তার মানে নির্ণয়ের লসাগু 24। একই সংখ্যা দিয়ে আমি গসাগু নির্ণয় করব। তো দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য হলো, প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করব, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আবার 2 দ্বারা ভাগ করার চেষ্টা করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবারে একটু খেয়াল করো, আমি যদি আবারও ভাগ করার চেষ্টা করি, এবারে কিন্তু 2 দ্বারা 2 এবং 6কে ভাগ করা যায়, কিন্তু 3কে ভাগ করা যায় না। কিংবা 3 দিয়ে 3 এবং 6কে ভাগ করা যায়, কিন্তু 2কে ভাগ করা যায় না।
তো গসাগু নির্ণয় করার বেলায় আমাদের খেয়াল রাখতে হবে এখানে যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যাগুলোকে ভাগ যেতে হবে, দুটি সংখ্যাকে ভাগ গেলে হবে না। এখানে 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যাকেই বিভাজ্য হতে হবে। তো আমি এই সংখ্যাগুলোকে আর ভাগ করব না, যেহেতু এখানে সব সংখ্যাগুলোকে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমার গসাগু হবে 2 গুণ 2। অবশ্যই তোমরা এই নিচের সংখ্যাগুলোকে গুণ করবে না, শুধুমাত্র বাম পাশের যে সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ বাম পাশ বলতে এই পাশের যে সংখ্যাগুলো থাকবে শুধুমাত্র সেই সংখ্যাগুলোকেই গুণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম লসাগু নির্ণয়ের সময় আমরা বাম পাশের সকল সংখ্যাগুলোকেও গুণ করব এবং এই নিচের সকল সংখ্যাগুলোকেও গুণ করব, কিন্তু গসাগু নির্ণয়ের সময় শুধুমাত্র বাম পাশের যে সংখ্যাগুলো পাবো এই বাম পাশের এই সংখ্যাগুলোকেই গুণ করব। তাহলে গসাগু হলো 4। এবার আমাদের আরও একটি অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটিতেও আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব। সংখ্যাগুলো হলো 9, 12 এবং 18। তো 3 দিয়ে যদি ভাগ করি 3 3 9, 3 4 12, 3 6 18। আবার 3 দ্বারা যদি ভাগ করি 3 1 3, কিন্তু 4কে ভাগ যায় না বলে 4কে আমি নিচে বসিয়ে নিলাম। 3 2 6। এবার আমরা 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, 1কে আমি নিচে লিখে নিলাম। 2 2 4, 2 1 2। সুতরাং লসাগু হবে ডান পাশের সকল সংখ্যাগুলো এবং নিচের সকল সংখ্যাগুলো। তাহলে আমরা সংখ্যা পেলাম 3 3 2 এবং নিচে পেলাম 2। এক সংখ্যাটি লেখার প্রয়োজন নেই, তবে অন্য সংখ্যা থাকলে অবশ্যই এটি লিখতে হবে। তার মানে আমরা বুঝলাম লসাগুর জন্য আমরা বাম পাশের সকল সংখ্যাগুলোও লিখব এবং নিচের যে অবশিষ্ট সংখ্যা থাকবে সেগুলো আমরা গুণ করে নিব। তো গুণ করে এখানে আমরা উত্তর পেলাম 36। তাহলে সংখ্যাগুলোর লসাগু হলো 36। আবার গসাগু নির্ণয়ের সময় একটি বিষয় খেয়াল করো, এখানে 9 12 এবং 18 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3 3 9, 3 4 12, 3 6 18। 3 দ্বারা বিভাজ্য হওয়ার পর এই 3 4 এবং 6কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 4 এবং 6কে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 3কে 2 দ্বারা ভাগ করা যায় না। আবার 3 এবং 6কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 4কে ভাগ করা যায় না। খেয়াল রাখতে হবে গসাগু নির্ণয়ের সময় সকল সংখ্যাগুলোকে ভাগ যেতে হবে। গসাগু নির্ণয়ের সময় যতগুলো সংখ্যা থাকবে সব সংখ্যাগুলোকে বিভাজ্য হতে হবে। তো এখানে কিন্তু যে কোনো দুটি সংখ্যাকে বিভাজ্য হচ্ছে বলে আমরা এখানে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে গসাগু হবে শুধুমাত্র এই 3, অর্থাৎ বাম পাশের সংখ্যাটি শুধুমাত্র গসাগু, নিচের এই সংখ্যাগুলোকে আমরা আর গসাগুতে হিসেব করব না। তো এভাবেও কিন্তু তোমরা লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারো। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি সমাধান করব। 6 নম্বর আমাদের বলা হচ্ছে যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 5 সংখ্যা বসাও। মূলত 2 3 5 হলো মৌলিক সংখ্যা। মৌলিক মানে হলো যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না, যে সংখ্যাগুলোকে ভেঙে অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। আর যৌগিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা গুণ করেই আমরা কিন্তু যৌগিক সংখ্যা পাই। তো আমরা কিভাবে যৌগিক সংখ্যা তৈরি করব, এখানে একটি চার্ট আমি তৈরি করে নিয়েছি। 2 3 5 হলো মৌলিক সংখ্যা। তো এই 3টি মৌলিক সংখ্যাকে গুণ করে আমি উত্তর পেলাম 30। তার মানে 30-এর মধ্যেই 3 2 এবং 5 আছে, অর্থাৎ 30 হলো একটি যৌগিক সংখ্যা এবং এই 3টি হলো মৌলিক সংখ্যা। আমরা বলতে পারি মৌলিক সংখ্যাকে গুণ করেই কিন্তু আমরা যৌগিক সংখ্যা পেলাম। আবার আমরা যদি দুটি 2 নিই, একটি 3 একটি 5 নিই, সেক্ষেত্রে আমাদের গুণফল হলো 60। 60 কিন্তু একটি যৌগিক সংখ্যা। তার মানে যৌগিক কথাটির অর্থ হলো 60-এর ভিতরে কিন্তু 2 3 এবং 5 রয়েছে। তো আমরা বলতে পারি এই মৌলিক সংখ্যাগুলোকে গুণ করেই কিন্তু আমরা এই যৌগিক সংখ্যাগুলো পাচ্ছি। নিচের অঙ্কটিতেও কিন্তু আমি বিভিন্ন মৌলিক সংখ্যা গুণ করে এই 90 সংখ্যাটি পেলাম, যেটি একটি যৌগিক সংখ্যা
এই 90কে যদি আমরা বিভাজন করি, 90-এর ভেতরে আমরা 5, 3 এবং 2 সংখ্যাগুলো পাবো। এবার আমরা 7 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা হচ্ছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 3, 5-এর গুণিতক নির্ণয় করো। এখানে আমাদের কিছু সংখ্যা এলোমেলোভাবে দেওয়া আছে এবং বলা হচ্ছে এই সংখ্যাগুলো কোনটি 2-এর গুণিতক, কোনটি 3-এর গুণিতক এবং কোনটি 5-এর গুণিতক আমাদের খুঁজে বের করতে হবে। তো এটি বের করার জন্য কিছু সুনির্দিষ্ট সূত্র রয়েছে। প্রথমে আমরা 2-এর গুণিতকগুলো খুঁজে বের করার চেষ্টা করি। খেয়াল করবে 2-এর গুণিতক হবে যে সংখ্যাগুলোর এককের স্থানে জোড় সংখ্যা রয়েছে। যেহেতু 2 একটি জোড় সংখ্যা, এখানে আমি 2-এর গুণিতক সংখ্যাগুলোকে আলাদা করে নিয়েছি। একটু খেয়াল করো, এই যে 248-248-এর এই শেষের ঘর, এই যে এককের ঘর শেষের ঘর যেটি এককের ঘরে রয়েছে 8 একটি জোড় সংখ্যা। আবার 460-এর এককের ঘরে রয়েছে 0 জোড় সংখ্যা। 912-এর এককের ঘরে রয়েছে 2 একটি জোড় সংখ্যা। 810-এর এককের ঘরে রয়েছে 0, এই 0ও কিন্তু একটি জোড় সংখ্যা। তাহলে তোমরা বলতে পারো কোন একটি সংখ্যার এককের ঘরে মানে শেষের ঘরটি যদি জোড় সংখ্যা হয়, সেই সংখ্যাটি হবে 2-এর গুণিতক। তার মানে 2 দ্বারা ভাগ করাও যাবে, 2 থেকেই এই সংখ্যাগুলোর উৎপত্তি। এবার আমরা 3-এর গুণিতক দেখব। 3-এর গুণিতক নির্ণয়ের জন্য আমাদের একটি সহজ টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই যে 3টি অঙ্ক এখানে দেওয়া আছে 3, 3, 9, এই 3টি অঙ্ককে আমাদের যোগ করতে হবে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, 3 + 3 + 9, উত্তর পাবো 15। খেয়াল করে দেখো 15কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3, 5, 15। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি কোন একটি সংখ্যা 3 দ্বারা বা 3-এর গুণিতক কিনা সেটি জানার জন্য আমরা সংখ্যাগুলোকে যোগ করে নিব। যোগ করে যে সংখ্যাটি পাবো সেটি যদি 3 দ্বারা ভাগ যায়, তার মানে 339ও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3-এর গুণিতক। তো এভাবে তোমরা যোগ করে করে দেখতে পারো সংখ্যাটি 3-এর গুণিতক কিনা। সর্বশেষ 5-এর গুণিতক। 5-এর গুণিতক নির্ণয়ের জন্য খেয়াল রাখতে হবে এই যে এককের স্থান অর্থাৎ শেষের স্থানটি, এককের স্থানে যদি 5 বা 0 থাকে, এই যে এককের স্থানে যদি 5 বা 0 থাকে, সেই সংখ্যাটি হবে 5-এর গুণিতক। তো 515-এর এককের স্থানে 5, এই সংখ্যাটির এককের স্থানে 0, এই সংখ্যাটির এককের স্থানে 5, এই সংখ্যাটির এককের স্থানে 0 এবং এই সংখ্যাটির এককের স্থানে 5 রয়েছে। এ কারণে সংখ্যাগুলো 5-এর গুণিতক। তার মানে আমরা বুঝলাম 5-এর গুণিতক হওয়ার জন্য এককের স্থানে 5 বা 0 থাকতে হবে। তাহলে আশা করি এই সপ্তম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়েছো এই ভিডিও থেকে, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।